বিভিন্ন মেগা প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো অর্থ পাচারের সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল বিবেচ্য বিষয় হলো যে আমার আয় কত হয়েছে। বাংলাদেশের বিদেশে ঋণ প্রথমবারের মতন 100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। 2023 সালের জুনে দেশের সরকারি ও বেসরকারি বিদেশি ঋণের পরিমাণ ছিল প্রায় 9,900 কোটি টাকা। এবছরই বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে যে দেশটির মোট বৈদেশিক ঋণ 100 বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আপনি কি জানেন আপনার মাথায় এই মুহূর্তে ঋণের বোঝা কত? উত্তর আমি বলে দিচ্ছি। 5 এপ্রিল 2024 কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয় একটি প্রতিবেদন, যেখানে হেডলাইন ছিল মাথাপিছু আয় বেড়ে 1.5 লাখ টাকা। তার মানে আমাদের দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের মাথায় ঋণের বোঝা 1,50,000 টাকা। বাদ যাবে না আজকের দিনে জন্ম হওয়া শিশু। আপনার মাথায় যদি ঋণের বোঝাই এত বড় হয়, তাহলে সুদের অঙ্কটা কত হবে ভেবে দেখেছেন? তার ওয়াইফ, তার বাচ্চা, সেও মনে হয় বিষ খেয়েছে, মারা জানে, তারপরে সে ফাঁসিতে ঝুলছে একটা ওড়না দিয়ে। টাকার সংকট পড়ায় পিদিম ফাউন্ডেশন জমি দিয়া ঋণ নিয়েছিলেন 5 মাস মেয়াদী 20,000 টাকা। পিদিমের মাঠকর্মীরা ঋণের টাকার জন্য রুবেলকে বেশ কিছু ধরেই চাপ দিচ্ছিল। টাকা জোগাড় করতে না পারায় কীটনাশক পাত্রা হত্যা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউ সুদ ছাড়া থাকবে না। যদি কেউ সুদ নাও খায়, তবুও সুদের ধোঁয়া বা ধুলাবালি তাকে স্পর্শ করবে। তাহলে কি আমরা সেই যুগে বসবাস করছি, যে যুগের কথা 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন? শুধুমাত্র আজ থেকে 2 বছর আগের কথা ধরলেও আপনার হাতে এই মুহূর্তে যদি 100 টাকার নোট থাকে, সেটা আর 100 টাকা নেই, হয়ে গেছে 65 টাকা। কারণ কি? সুদ ভিত্তিক অর্থনীতি। পাবনায় 25 থেকে 30,000 টাকা ঋণের মামলায় 12 জন কৃষককে পাঠানো হয়েছে কারাগারে। এর কারণ ওই সুদভিত্তিক অর্থনীতি। আসলে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক মধ্যবিত্ত করেছেন আত্মহত্যা। কারণ কি? সুদভিত্তিক অর্থনীতি। এখন আমি যদি বলি এই সুদের কারবার চালাচ্ছি আমি, আপনি, আমরা সবাই, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যে ব্যাংক লোনের ট্র্যাপে আটকা পড়ে গেছেন, যেখান থেকে বের হওয়া বেশ মুশকিল, এ কথা সত্য। এই ঋণ আপনার জীবনকে করে তুলছে দুর্বিষহ, জীবন থেকে কেড়ে নিচ্ছে সুখ শান্তি। কখনো কি ভেবে দেখেছেন এই ঋণের বোঝা কতটা ভারী? তাহলে এখন কথা হচ্ছে যে আমি তো এত টাকা ঋণ নেইনি, কিন্তু আমার আপনার ঋণের বোঝা কে তৈরি করবে? কেন এই সুদের ঘানি আমাদেরকেই টানতে হচ্ছে? এ বিষয়ে বুঝতে হলে বেশ কয়েকটা বিষয় জানা প্রয়োজন। প্রথম ধাপ, একটি মানুষ বেঁচে থাকতে হলে কি কি লাগে? উত্তর হিসাবে খুব সহজেই বলা যায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলো। একজন মানুষ তার এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে পারলে সে একটি সাবলীল জীবন যাপন করতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের এই বেসিক চাহিদাগুলো পূরণ করতে হলেও ঋণের সম্মুখীন হতে হচ্ছে। এটা আমার কথা নয়, বিবিসি বাংলার তথ্য অনুযায়ী ঋণ করে খাবার কিনছেন দেশের 4 কোটি মানুষ। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখিত আছে যে ঋণ করে নিজেদের মৌলিক চাহিদা পূরণ করছেন দেশের 4 কোটি মানুষ। গ্রামের 28%, শহরের 24% ও সিটি কর্পোরেশনের 15% মানুষ ব্যাংক ঋণের ট্র্যাপে ফেসে গেছে। চিকিৎসা, শিক্ষা ও 2 বেলা খাবারের যোগান দিতে যদি ঋণ নিতে হয়, তাহলে বলাই যায় একটি বড় সংখ্যক মানুষ ঋণ নিতে বাধ্য। আর যেখানে ঋণ থাকবে সেখানে সুদ থাকবে খুব স্বাভাবিকভাবেই। আপনার ইচ্ছা না থাকলেও আপনি সুদ দিতে বাধ্য। শুধু এই 4 ভাগের 1 ভাগ মানুষই নয়, আমার আপনার মতো অসংখ্য মধ্যবিত্ত পরিবার নিজেদের সঞ্চয় ভেঙে যোগান দিচ্ছে 2 বেলা খাবারের। এ পর্যায়ে এসে আপনার মনে হতে পারে রাষ্ট্র মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ, কিন্তু এই কাহিনীর আড়ালে রয়েছে আরো এক কাহিনী। আপনার আমার মতো কয়েক কোটি মানুষের আর্থিক বেহাল দশার এই অবস্থার জন্য না আপনি দায়ী, না রাষ্ট্র দায়ী। এখন মনে প্রশ্ন আসতে পারে, তাহলে দোষটা আসলে কার? উত্তর খুঁজতে আমাদের বেশ কয়েকটি ঘটনার সারসংক্ষেপ জানতে হবে। সাল 2012, নামি দামি প্রতিষ্ঠান হলমার্ক, সোনালী ব্যাংক সহ 26টি ব্যাংক থেকে ঋণ নিল 4,000 কোটি টাকা। তারপর কি হলো জানেন? হলমার্ক গ্রুপ এখন পর্যন্ত 1 টাকাও পরিশোধ করেনি। 2013 সালে সরকারি খাতের একটি ব্যাংক সহ আরও 5টি ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপ লোন নেয় 1,200 কোটি টাকা। হলমার্ক গ্রুপের মতো বিসমিল্লাহ গ্রুপও পরিশোধ করেনি তাদের ঋণের টাকা। আর অবাক করা বিষয় হচ্ছে সম্পূর্ণ টাকা পাচার করা হয় বিদেশে। শুধু এই 2টি প্রতিষ্ঠান নয়, আমাদের দেশে কয়েকশোটা প্রতিষ্ঠান আছে যারা আইনের মতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। এখন হয়তোবা আপনি এটা ভাবতে পারেন যে ধনীরা ঋণ দিক বা না দিক তাতে আমার কি,
আমি দেশের ওই 1/4 মানুষের ভিতরে নেই যাদের মৌলিক চাহিদা পূরণে লোন নিতে হয়। আমি তো ঋণ নেইও না, ঋণ খেলাপিও করি না। অতএব আমার সমস্যা কোথায়? সমস্যা হলো ধনীরা শুধু ঋণ খেলাপি ও টাকা পাচারই করছে না, বরং তারা কর বা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণ অর্থ সংকটে পড়ছে রাষ্ট্র ও ব্যাংকগুলো। রাষ্ট্র এই সংকট দূর করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করে। প্রথমত টাকা ছাপানো, আর নতুন টাকা ছাপালে সব থেকে বেশি যে ক্ষতিটা হয় তা হলো টাকার মান কমে যাওয়া। ভিডিওর একদম শুরুর দিকে বলা হয়েছিল 2 বছরে কি করে 100 টাকা 65 টাকা হয়ে গেছে। আশা করি এখন আপনার সেই হিসাবটা মিলাতে পারছেন। একটা দেশে টাকার মান কমে যায় তখন সবকিছুর দাম বেড়ে যায়। এখান থেকে শুরু হয় আরেকটি ধাপের নাম ক্ষুদ্র ঋণ। দ্রব্যমূল্যের দাম যখন উপরের দিকে ওঠে, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের করতে হয় ঋণ। ব্যাংক ও বেসরকারি এনজিও গুলো মূলত এই সুযোগই ব্যবহার করে থাকে। এমনকি মৌলিক চাহিদা পূরণে করতে হয় ঋণ। আর ব্যাংকগুলো বিদেশে পাচার হওয়া এই অর্থ তুলে নিচ্ছে ক্ষুদ্র ঋণে আরোপ করা মাত্রা অতিরিক্ত সুদের মাধ্যমে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই এই ঋণের ফাঁদ থেকে রেহাই পায় না।